আচ্ছা, দেখতে পাচ্ছ আশা করছি। ঠিকঠাক দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ রিপ্লাই করার জন্য। আচ্ছা, হাইকোর্ট করব আজকে আমরা। টিভি কোথায় চলছে ভাই? সুপ্রিম কোর্ট হয়ে গেছিল, আজকে আমরা হাইকোর্ট পড়ব। কিছুটা পড়বো আজকে, হাইকোর্টটা শেষ হবে না পুরোটা, অল্প অল্প করে এগিয়ে যাব, চাপ নেই। আচ্ছা, হাইকোর্ট আছে আর্টিকেল 214 থেকে 231-এর মধ্যে, পার্ট 6 এর মধ্যে হাইকোর্টটা আছে। বোঝা গেল? তোমরা জানো যে আমাদের ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা, তার সর্বোচ্চ স্তরে আছে সুপ্রিম কোর্ট এবং তারপরে আছে হাইকোর্ট। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, এই দুটো কোর্ট, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, হাইকোর্টের নিচে কোন কোর্টগুলো থাকে সরাসরি? হাইকোর্টের আন্ডারে সরাসরি কোন কোর্টগুলো থাকে? ডিস্ট্রিক্ট কোর্ট। ডিস্ট্রিক্ট কোর্ট, গুড। এবং ডিস্ট্রিক্ট কোর্টগুলোর আন্ডারে থাকে সাব ডিভিশনাল কোর্ট। আমাদের বিচার ব্যবস্থাটা এইভাবেই বিন্যস্ত। সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্ট, তার নিচে থাকে হাইকোর্ট, তার নিচে থাকে ডিস্ট্রিক্ট কোর্ট, তার নিচে থাকে সাব ডিভিশনাল কোর্ট। সুপ্রিম কোর্ট সম্পর্কে তোমরা পড়েছো। সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সর্বোচ্চ কোর্ট, হায়েস্ট ইন্টারপ্রেটার অফ দ্য কনস্টিটিউশন এবং হায়েস্ট অ্যাপিল কোর্ট ভারতবর্ষের হচ্ছে সুপ্রিম কোর্ট। আচ্ছা, এবারে দুটো কথা বলবো। ইন্টারপ্রেটার অফ দ্য কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের ব্যাখ্যাকারী। সংবিধানে এমন কোনো ব্যাপার আছে যেটার হয়তো সঠিক ব্যাখ্যা এখনো জানা যায়নি, এমন প্রচুর টপিক আছে, প্রচুর কিছু আছে যেগুলো মাঝে মাঝে তোমরাও আমাকে হয়তো জিজ্ঞেস করো, আমি তখন বলি যে এগুলো এখনো, এই নিয়ে কোনো সমস্যা ভারতবর্ষে হয়নি। যদি সমস্যা হয় ইন ফিউচার, তাহলে ইন্টারপ্রেট কি আসছে সেটা দেখতে হবে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের মাধ্যমে। এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এই দুটোই কিন্তু কনস্টিটিউশনাল ইন্টারপ্রেটার, অর্থাৎ সংবিধানকে ব্যাখ্যা করার দায়িত্ব এদের দুজনের আছে। যেমন একটা কথা বলি, কিছুদিন আগে পঞ্চায়েত ভোটের সময় একটা দারুণ ব্যাপার লক্ষ্য করেছিলাম পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে। কি লক্ষ্য করেছিলাম? আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস, তিনি বললেন যেহেতু ইলেকশন কমিশনার অফ স্টেট, তিনি সিভি আনন্দ বোসের কথা মেনে চলছেন না, তাই তিনি ইলেকশন কমিশনার অফ স্টেটকে যে অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন, যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিলেন বা যেভাবে অ্যাপয়েন্ট করেছিলেন, সেই অ্যাপয়েন্টমেন্ট তিনি ক্যান্সেল করলেন। বোঝা গেল? কিন্তু সংবিধানে এরকম অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেলের কথা কিছু বলা নেই। আবার ইলেকশন কমিশনার অফ স্টেট একবার অ্যাপয়েন্টেড হয়ে গেলে তার যে রিমুভাল প্রসেস, সেই রিমুভাল প্রসেস অন্যরকম। আবার রাজ্যপাল সিবি আনন্দ বোস বলছেন যে তিনি রিমুভ করছেন না, রিমুভালের প্রশ্নই নেই, তিনি অ্যাপয়েন্টমেন্টটাই ক্যান্সেল করে দিচ্ছেন। যেহেতু উনি অ্যাপয়েন্ট করেছিলেন, তাই উনি এই অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করছেন। এখন এই নিয়ে দেখা গেছিল যে কি হতে পারে। তো সম্ভবতই কি হতে পারে, তাহলে এটা অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হবে নাকি এইভাবে রিমুভ করা যাবে না, কি করা যেতে পারে সেটা নিয়ে হাইকোর্টে যাওয়ার একটা কথা ছিল, যদিও অতদূর জল গড়ায়নি। যাই হোক, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এরা হচ্ছে সংবিধানের ইন্টারপ্রেটার, সংবিধানকে ব্যাখ্যা করে দেবে এরা কি বলা আছে। এবং সুপ্রিম কোর্ট হচ্ছে হাইয়েস্ট ইন্টারপ্রেটার অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকারী। কোনো একটা টপিক নিয়ে দেখা গেল হাইকোর্ট এক ধরনের ব্যাখ্যা করেছে, কিন্তু সুপ্রিম কোর্ট তার থেকেও বড় ব্যাখ্যা দিয়েছে, বা সেই ব্যাখ্যাটাকে, হাইকোর্টের সেই ব্যাখ্যাটার বিপরীত ব্যাখ্যা বা অন্যরকম ব্যাখ্যা সুপ্রিম কোর্ট করছে। তাহলে সুপ্রিম কোর্টের সেই ইন্টারপ্রিটেশনটাকেই
আমরা মান্যতা দেব। সুপ্রিম কোর্ট হচ্ছে হায়েস্ট ইন্টারপ্রিটার অফ দ্য কনস্টিটিউশন। বোঝা গেল? আমি হাইপোথেটিক্যাল একটা এক্সাম্পল দিয়ে এটা বলতে পারি, রাম গো টু স্কুল, মানে রাম স্কুলে যায়, বা রাম গোয়িং টু স্কুল, রাম স্কুলে যাচ্ছে, এরকম কিছু একটা দেখা গেল লেখা আছে। সুপ্রিম কোর্ট সেটা পড়ে যদি বলে দেয় যে তার মানে রাম বাড়ি যাচ্ছে, তো আমরা এটা বুঝে নেব যে রাম বাড়ি যাচ্ছে, স্কুল যাচ্ছে না। কোনো রকম ভাবে স্কুলটাই বোধহয় তার বাড়ি। যাই হোক, বর্তমানে আহ, গতকাল বা পরশু সুপ্রিম কোর্ট আরো একটা অর্ডার দিয়েছে, তোমরা দেখেছো, যে হাইকোর্ট কেবলমাত্র দুম করে সিবিআই দিয়ে দিলে হবে না। মানে কোন একটা রাজ্যে কোনো ঘটনা হাইকোর্ট চাইছে সিবিআই এটার বিচার করুক, তার আগে হাইকোর্টকে দেখাতে হবে, এটা সুপ্রিম কোর্ট একটা প্রেসিডেন্স, হাইকোর্টকে দেখাতে হবে যে কেন তারা সিবিআই দিতে চাইছে এবং পুলিশি নিষ্ক্রিয়তা সেখানে আছে কিনা, বা রাজ্যের পুলিশ সেখানে কাজ করতে পারছে না, এটা আগে হাইকোর্টকে প্রমাণ করতে হবে। বোঝা গেল? তো তাহলে সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের হাইয়েস্ট ইন্টারপ্রেটার অফ দ্য কনস্টিটিউশন, কিন্তু মনে রাখবে হাইকোর্ট এটাকেও কিন্তু ইন্টারপ্রেটার অফ দ্য কনস্টিটিউশন বলা হয়। আমাদের ভারতবর্ষে, ইন ইন্ডিয়া হ্যাজ সিঙ্গেল জুডিশিয়াল সিস্টেম, ভারতবর্ষে সিঙ্গেল জুডিশিয়াল সিস্টেম আছে। সিঙ্গেল জুডিশিয়াল সিস্টেম মানে এইভাবে ঠিক এক লাইনে সাজানো। কিন্তু কেন সিঙ্গেল জুডিশিয়াল সিস্টেম বলছে? আমেরিকাতে, ইউএসএ তে ডুয়েল জুডিশিয়াল সিস্টেম আছে। ইউএসএ তে কি হয়? ইউএসএ মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, অর্থাৎ অনেকগুলো রাজ্য, অনেকগুলো স্টেট, অনেকগুলো দেশ, তারা একত্রে মিলে একটা বড় দেশ তৈরি করছে। এটাই হচ্ছে ইউএসএ। এগুলো সব ছোট ছোট দেশ, তারা একত্রে মিলে একটা বড় দেশ তৈরি করেছে। তাহলে এটা যদি ইউএসএ হয়, তাহলে আপাতত ইউএস এর ইন্টারন্যাশনাল বর্ডার লাইনটা হবে এইরকম। এই যে বাইরের আউটলাইনটা দেখতে পাচ্ছি, এটা হবে তাহলে ইউএস এর ইন্টারন্যাশনাল বর্ডার লাইন। ঠিক আছে? কিন্তু এর মধ্যে এগুলো আলাদা আলাদা একটা একটা দেশ। ঠিক আছে? তাই আমরা ইউএসএ তে সিঙ্গেল জুডিশিয়াল সিস্টেম দেখতে পাই না। এই প্রত্যেকটা জায়গার মধ্যেই এক একটা হাইকোর্ট আছে, এবং প্রত্যেকটা হাইকোর্ট, এখানে যদি যে হাইকোর্টটা আছে সেই হাইকোর্টটা এখানকার সর্বোচ্চ কোর্ট। এই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ইউএস এর যে ফেডারেল কোর্ট বা সুপ্রিম কোর্ট, সেখানে যাওয়া যায় না। বোঝা গেল? কেন যাওয়া যায় না? কারণ এগুলো সব আলাদা আলাদা দেশ, তাদের নিজস্ব আলাদা রকম ভাবে তাদের সার্বভৌমকতা আছে, এবং সেটা আইন দিক থেকেও আছে। এখন কেন এই ফেডারেল কোর্টে যাওয়া যাচ্ছে না, তার কারণ হচ্ছে, ভাবো যে ভারতবর্ষে একটা, বা ভারতবর্ষের আশেপাশের যে দেশগুলো আছে, ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, এরা সবাই মিলে একটা ইউনাইটেড স্টেট তৈরি করলো। প্রকৃত যে যুক্তরাষ্ট্র সেটা তৈরি করলো। সেই প্রকৃত যুক্তরাষ্ট্রের মধ্যে আমরা সাপোজ নাম দিয়ে দিলাম এটাকে যে ইউনাইটেড স্টেট অফ সাউথ এশিয়া। এই যুক্তরাষ্ট্রের মধ্যে ভারতবর্ষ, নেপাল, ভুটান, বাংলাদেশ, এদের আলাদা আলাদা আইন থাকবে, এবং এদের যদি আলাদা আলাদা হাইকোর্ট থাকে, তাহলে সেটাই হবে হায়েস্ট হাইকোর্ট, হায়েস্ট কোর্ট ইন্ডিয়ার বা বাকি সমস্ত দেশের। তাহলে আমেরিকার ফেডারেল কোর্ট কি করে? আমেরিকার ফেডারেল কোর্ট আমেরিকার ওভারঅল যে ফেডারেল যে কনস্টিটিউশন আছে, সেই ফেডারেল কনস্টিটিউশনের ইন্টারপ্রেট করে, বা ইন্টারন্যাশনাল যে ম্যাটার্স গুলো আছে সেগুলোর উপরে যদি কোনো রকম কেস হয়, তাহলে সেখানে আমেরিকার ফেডারেল কোর্টে যাওয়া যায়। বোঝা গেল? আচ্ছা, আমি বোঝাতে পেরেছি কি? ব্যাপারটা বুঝতে পেরেছো? সিঙ্গেল জুডিশিয়ারি আর ডাবল জুডিশিয়ারির মধ্যে কি পার্থক্য? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আমাদের ইন্ডিয়াতে এরকম সিঙ্গেল জুডিশিয়াল সিস্টেম দেখতে পাওয়া যায়। এখানে সিঙ্গেল জুডিশিয়াল সিস্টেমের মূল ব্যাপারটা হচ্ছে হাইকোর্ট ওয়ার্কস বিলো দ্য সুপ্রিম কোর্ট। হাইকোর্ট গুলো সুপ্রিম কোর্টের আন্ডারে কাজ করে। The institution of High Court originated in 1861, 62 actually, 1861 এর অ্যাক্ট ছিল।
1862 সালে হাইকোর্ট তৈরি করা হয়। কি কি হাইকোর্ট তৈরি করা হয়? ক্যালকাটা হাইকোর্ট, বোম্বে হাইকোর্ট এবং ম্যাড্রাস হাইকোর্ট। এই তিনটে হাইকোর্ট 1862 সালে ভারতবর্ষে প্রথম তৈরি হয়। এই তিনটে হাইকোর্টকে আমরা প্রেসিডেন্সি হাইকোর্ট বলে থাকি। এই তিনটে হাইকোর্টকে আমরা প্রেসিডেন্সি হাইকোর্ট বলে থাকি। সর্বোচ্চ সব থেকে পুরনো এই তিনটে হাইকোর্ট। আচ্ছা, বাই সেভেন্থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956, সপ্তম সংবিধান সংশোধন আইন 1956, এটা আগে কোথায় পড়েছিল বলতো? অর্পিতা বাদ দিয়ে বাকিটা বলবে। কোথায় পড়েছিল আগে এটাকে? সপ্তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956 মনে পড়ছে না কারোরই? না স্যার। যখন আমি তোমাদেরকে পার্টগুলো লিখিয়েছিলাম সেখানে একটা পার্ট অমিট হয়ে গেছিল, মানে একটা পার্ট ছিল না, বলেছিলাম এই পার্টটা এখন নেই। কত নম্বর পার্ট ছিল না সেটা? পার্ট 7 স্যার। পার্ট 7, সেটা এই সেভেন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1956-এ অমিট হয়েছিল। ঠিক আছে, রিপিল্ড হয়ে গেছিল। লেখা ছিল সেখানে, লেখাপড়া করছো না তাই ভুলে গেছো। পুরনো পড়া পড়তে হবে। সামনে যে হাইকোর্টের পরীক্ষাটা আছে সেখানে কিন্তু পলিটি থেকে প্রচুর কোশ্চেন থাকবে, এবং পলিটির যে কোশ্চেনগুলো দেখলাম সেখানে পলিটি যে ধরনের কোশ্চেন থাকছে সেই কোশ্চেনগুলো মোটামুটি জেনারেল কোশ্চেন, মানে তোমাদের করানো হয়েছে এমন কোশ্চেন। যদি আগামী শুক্রবার, মানে আগামী পরশু দিন সন্ধ্যে 6টা থেকে বা 6:30 থেকে এইরকম একটা তোমাদের ওভারঅল একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস, মানে যার যা ডাউট আছে পলিটি থেকে, বা তোমরা যেসব জায়গা থেকে যারা যারা হাইকোর্টের পরীক্ষাটা দেবে প্র্যাকটিস করছো, সেখান থেকে কোনো কোশ্চেন পেয়ে কোনো সমস্যা হচ্ছে, বুঝতে পারছো না, এইরকম ক্লাস রাখি, তাহলে কি ফ্রুটফুল মনে হবে? কতজন চাইছো একটু বলো তো দেখি। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে কোশ্চেন কিন্তু তোমরা, আমি কোশ্চেন করলে প্রচুর কোশ্চেন করতে পারি, কিন্তু ওইভাবে টাইম ওয়েস্ট করবো না। এক একজন তার যে ওই পলিটির যে কোনো ম্যাটার থেকে তার যা যা সমস্যা আছে পড়তে গিয়ে, লেখাপড়া করতে গিয়ে, এতদিন যে যে সমস্যাগুলো তোমরা ফিল করছো বা মনে হচ্ছে এই ব্যাপারগুলো আরেকবার জেনে নিলে ভালো হয়, যে কোনো চ্যাপ্টারের যে কোনো টপিকের, সেগুলো নিয়েই আলোচনা হবে। ঠিক আছে? বা কোনো কোশ্চেন যেগুলো আটকে গেছে পারছো না। ঠিক আছে, তাহলে শুক্রবার সন্ধ্যে 6টা থেকে 6:30-র মধ্যে শুরু হবে। আচ্ছা, সেভেন্থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা স্টেট রেকগনাইজেশন কমিটি বা ফয়জল আলী কমিটি বলে একটা কমিটি তৈরি হয়েছিল, তাদের সেই কমিটির সুপারিশটাকে মান্যতা দেওয়ার জন্য এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল। এটা পরে অন্য জায়গায় তোমাদেরকে বলবো। Authorized the parliament to establish a common high court for 2 or more states and UT. এটা কি করেছিল? এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পার্লামেন্টকে এটা অথরাইজ করেছিল যে কমন হাইকোর্ট পার্লামেন্ট রাখতেই পারে, বা কমন হাইকোর্ট থাকতেই পারে। কমন হাইকোর্ট মানে একটা ইউটি, একটা ইউনিয়ন টেরিটরি এবং একটা রাজ্য, দুজনের একটা কমন হাইকোর্ট, যেমন ক্যালকাটা হাইকোর্ট, ওয়েস্ট বেঙ্গলের হাইকোর্ট, আর আন্দামান নিকোবরের হাইকোর্ট। ঠিক আছে? বা দুটো একাধিক রাজ্যের একটা হাইকোর্ট, এটাও থাকতে পারে, যেমন পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্ট। পাঞ্জাব আছে, হরিয়ানা আছে, আবার চণ্ডীগড় আছে, চণ্ডীগড় ইউটি সেটাও আছে। আচ্ছা, টোটাল হাইকোর্ট অ্যাট প্রেজেন্ট ভারতবর্ষে এই মুহূর্তে মোট হাইকোর্টের সংখ্যা 25টা। তার মধ্যে লেটেস্ট হাইকোর্ট অমরাবতী হাইকোর্ট, অন্ধ্রপ্রদেশের হাইকোর্ট। তোমরা জানো অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা আলাদা হয়ে গেছিল, তার জন্য অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল, হাইকোর্ট, এটসেট্রা এটসেট্রা সব সমস্যা চলছিল বেশ কিছুদিন।
যৌথভাবে কাজ করছিল, কিন্তু তারপর আলাদা করা হয়েছে। অমরাবতী হাইকোর্ট হচ্ছে লেটেস্ট হাইকোর্ট, যেটা অন্ধ্রপ্রদেশের জন্য। আচ্ছা, কমন হাইকোর্ট বাই পার্লামেন্ট, পার্লামেন্টারি ল, পার্লামেন্টারি লর মাধ্যমে যতগুলো কমন হাইকোর্ট আছে, কমন হাইকোর্ট মানে স্টেট প্লাস ইউটি অথবা স্টেট প্লাস স্টেট, এরকম 7টা আছে বলছে। বোম্বে হাইকোর্ট, বোম্বে হাইকোর্টের মধ্যে তার জুরিসডিকশনের মধ্যে কি কি পড়ছে দেখো একটু। বোম্বে হাইকোর্টের জুরিসডিকশনের মধ্যে পড়ছে গোয়া, দমন-দিউ অ্যান্ড দাদরা নাগর হাভেলি, এটা এখন এক হয়ে গেছে, ঠিক আছে। দমন-দিউ অ্যান্ড দাদরা নাগর হাভেলি, দুটো আগে আলাদা ছিল, এখন এক হয়ে গেছে ইউটি দুটো। একটা প্লাস চিহ্ন দিয়ে দিলাম, তোমরা এখানে ব্যাপারটা নিজের মতো করে লিখে নেবে খাতায়। আর মহারাষ্ট্র, ঠিক আছে। তাহলে এতগুলো অঞ্চল আছে বোম্বে হাইকোর্টের মধ্যে। ক্যালকাটা হাইকোর্টের মধ্যে শুধু আন্দামান নিকোবর লিখেছি এখানে, কারণ তোমরা জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলটা ক্যালকাটা হাইকোর্টের মধ্যে আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের হাইকোর্ট হচ্ছে ক্যালকাটা হাইকোর্ট, আন্দামান এন্ড নিকোবর আর ডাব্লিউবি। দুটো প্লাস দিলে গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা, গুয়াহাটি হাইকোর্ট, আসাম, অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড, ঠিক আছে। আসাম, অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড, এই 4টে রাজ্য নিয়ে, এই 4টে রাজ্য গুয়াহাটি হাইকোর্টের অন্তর্গত, বা বলতে পারো গুয়াহাটি হাইকোর্টের যে জুরিসডিকশন এই 4টে রাজ্য নিয়ে গঠিত। আচ্ছা, জম্মু অ্যান্ড কাশ্মীর হাইকোর্ট, এটা কিন্তু একটা সময় আমরা কমন হাইকোর্ট হিসেবে ধরতাম না, বর্তমানে ধরতে হচ্ছে 2019-এর পরে থেকে। কারণ তোমরা জানো জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ আলাদা হয়ে গেছে, দুটো আলাদা আলাদা ইউটি হয়ে গেছে। তো জম্মু অ্যান্ড কাশ্মীর হাইকোর্ট হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর আর লাদাখ, এই দুটো অঞ্চল নিয়ে বর্তমানে রয়েছে। কেরালা হাইকোর্ট, কেরালা হাইকোর্টের মধ্যে আছে কেরালা আর লাক্ষাদ্বীপ নামক ইউটি। ম্যাড্রাস হাইকোর্ট, ম্যাড্রাস হাইকোর্টের মধ্যে আছে তামিলনাড়ু রাজ্য আর পুদুচেরি ইউটি। পুদুচেরির পুরো যে অঞ্চলগুলো আছে সমস্তগুলো কিন্তু ম্যাড্রাস হাইকোর্টের মধ্যে পড়ে। পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্ট, চণ্ডীগড়, হরিয়ানা এবং পাঞ্জাব, এবং এই হাইকোর্টটা অবস্থিত চণ্ডীগড়ে। মনে রাখবে এই হাইকোর্টটা চণ্ডীগড়ে অবস্থিত, তাই ভুল করে অনেকে এটাকে চণ্ডীগড় হাইকোর্ট বলে থাকে, কিন্তু হাইকোর্টের নাম হচ্ছে পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্ট। দিল্লি, একটা ইনফরমেশন আছে এখানে, দিল্লি ইজ দ্য অনলি ইউনিয়ন টেরিটরি টু হ্যাভ ওন হাইকোর্ট। দিল্লি হলো একমাত্র ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল যার নিজস্ব হাইকোর্ট আছে। এমন কোনো কেন্দ্রশাসিত অঞ্চল আর দিল্লি ছাড়া অন্য কিছু নেই যার আমরা নিজস্ব হাইকোর্ট পাবো। বোঝা গেল? স্যার, বলা। বাকি রাজ্যগুলো কি হাইকোর্ট নেই? সব রাজ্যেই হাইকোর্ট আছে। মেঘালয়, মণিপুর? হ্যাঁ আছে তো, তাদের নিজস্ব নিজস্ব আছে। ঠিক আছে। আচ্ছা, এগুলো আমি বললাম কমন হাইকোর্টের কথা বললাম, যে কতগুলো কমন হাইকোর্ট আমাদের আছে। এখানে বিহার নেই এই লিস্টে, তার মানে কি বিহারে হাইকোর্ট নেই? অবশ্যই পাটনা হাইকোর্ট আছে। ইউপি নেই, তাই বলে কি ইউপির হাইকোর্ট নেই? এলাহাবাদ হাইকোর্ট আছে, ঠিক আছে। আমি কমন হাইকোর্ট যেগুলো সেগুলোর কথা এখানে বললাম। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, আর একটা কথা বলি, আগামীকাল কি তোমাদের কোনো অনলাইন ক্লাস থাকে? হ্যাঁ স্যার, উৎপল স্যারের কটা থেকে থাকে? 8:30। না, 8টায় শুরু হয়। 8টাতে শুরু হয়ে যায়? হ্যাঁ স্যার। ডাউট ক্লিয়ারিং ক্লাসটা আগামী কাল করা যেতে পারে কি সেটাই ভাবছি। আচ্ছা ঠিক আছে, দেখছি উৎপল স্যারের সাথে কথা বলে, উৎপল স্যার যদি একটু পিছিয়ে দিতে পারে 9টা থেকে, যদি হয় তোমাদের সমস্যা হবে? স্যারের ক্লাসটা যদি 9টায় হয়। স্যার, আমরা কয়েকজন ছাড়াও আরো আছে কয়েকজন, তাদের কথা তো বলতে পারবো না স্যার। আর সেটা উৎপল আমার কোনো স্যারের সাথে অসুবিধা হবে না। হ্যাঁ স্যার। উৎপল স্যারের সাথে কথা বলে রাতে গ্রুপে জানিয়ে দেবো। আচ্ছা, তবে স্যার ফ্রাইডেটা ফ্রি থাকে, মানে আপনি যদি ফ্রাইডেও করাতে চান অসুবিধা কিছু নেই। ফ্রাইডে কোনো ক্লাস নেই। ফ্রাইডে ক্লাস নেই, কিন্তু আমি দেখছি ফ্রাইডেতে আমার বাড়ি ঢুকতে একটু দেরি হলেও হতে পারে আর কি, সেই জন্য ভাবছিলাম।
আচ্ছা হয়ে যাবে, চাপ নেই, ফ্রাইডেতেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, অর্গানাইজেশন অফ হাইকোর্ট, পরে একটা পয়েন্ট দেখছি আমরা, পরের স্লাইডটায় যাচ্ছি। অর্গানাইজেশন অফ হাইকোর্ট। Every High Court consists of a Chief Justice and other judges as President may from time to time deems necessary to appoint. ঠিক আছে, প্রতিটা হাইকোর্টে একটা প্রধান বিচারপতি থাকবেন এবং আরো অন্যান্য বিচারপতিরা থাকবেন তাদের সাথে। আচ্ছা, এখানে দেখো একটা কথা বলি, চিফ জাস্টিস লেখা আছে, আবার আদার জাজেস লেখা আছে। তবুও বলে দেবো তোমাদেরকে যে জাস্টিস কথাটা কিন্তু ব্যবহার করা হয় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে জাস্টিস বলা হয়, জাজ বলা হয় না, ঠিক আছে। কিন্তু যে কোনো বিচারকদেরকে আইনের ভাষায় জাজ বলা হয়। সেটা একটা যদি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও হয় তাকেও কিন্তু জাজ বলা হয়। যদি একটা ম্যাজিস্ট্রেট যে কিনা জুডিশিয়াল অথরিটি হোল্ড করে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়, যেমন এসডিও, ডিএম, এদের কিছু কিছু ক্ষেত্রে জুডিশিয়াল অথরিটি আছে, খুব সামান্য হলেও, ঠিক আছে। মানে তারা চোর ডাকাতকে শাস্তি দিতে না পারলেও কিছু কিছু ক্ষেত্রে তাদের জুডিশিয়াল অথরিটি আছে, তো তাদেরকেও কিন্তু আমরা জাজ বলতে পারি আইনের ভাষায়, ঠিক আছে। তো লতে জাজ কাদেরকে বলে যদি বলি, তাহলে তাদের মধ্যে চিফ জাস্টিস, জাজ, এগুলো সব বলা যেতে পারে, এদেরকে আমরা জাজ বলতে পারি। তো তাই জন্য এখানে দুরকম কথা আছে, তোমরা কিন্তু দুরকম না করে যে কোনো একটাই করবে। এবং আমি বলবো, যেহেতু তোমরা বিসিএস ক্যান্ডিডেট, ল ক্যান্ডিডেট নয়, তাই তোমরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জাজেসদের ক্ষেত্রে সব জায়গায় চেষ্টা করবে জাস্টিস কথাটা লেখার বা জাস্টিস কথাটা ইন্টারভিউতে বলার, বোঝা গেল। আর যদিও কেউ ভুল করে জাজ বলে ফেলো, তাহলে সমস্যা হলে হতে পারে। এখন যদি ক্রস কোশ্চেন করে স্যার তো ক্রস কোশ্চেন করলো যে স্যার তুমি জাজ কেন বলছো, জাস্টিস কেন বলছো না, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারকদের তো জাস্টিস বলা হয়। তখন তুমি এটা বলতে পারো, স্যার যতটুকু আমি পড়েছি কোনো একটা জায়গা থেকে, সেখানে দেখেছিলাম যে আইনের ভাষায় সকলকে জাজই বলা হয়, সেখানে আলাদা করে জাজ জাস্টিস বলা হয় না, কিন্তু সাম্মানিক দিক থেকে এদেরকে জাস্টিস বলে আখ্যা দেওয়া হয়েছে। যাই হোক, তো এভরি হাইকোর্ট কনসিস্ট অফ এ চিফ জাস্টিস, মানে প্রধান বিচারপতি থাকবে হাইকোর্টের একটা করে, এবং তার সাথে অন্যান্য বিচারপতি থাকবে, এবং টোটাল যে টিমটা কতগুলো বিচারপতি থাকবেন মোট, ঠিক আছে, সেটা কে ঠিক করবে, সেটা ঠিক করে দেবেন প্রেসিডেন্ট ফ্রম টাইম টু টাইম ডিম নেসেসারি টু অ্যাপয়েন্ট। প্রেসিডেন্ট যেমনটা মনে করবে যে এখন এতগুলো দরকার, এখন এতগুলো দরকার, সেই রকম ভাবে তিনি অ্যাপয়েন্ট করবেন, ঠিক আছে। আচ্ছা, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে একটা স্ট্রেংথ দেখেছিলাম, বছর বছর স্ট্রেংথ বাড়তো, আবার বেড়ে এখন একটা নির্দিষ্ট স্ট্রেংথে আছে। হাইকোর্টের ক্ষেত্রে এমন ব্যাপারটা নেই, দ্য কনস্টিটিউশন ডাজ নট স্পেসিফাই দ্য স্ট্রেংথ অফ হাইকোর্ট অ্যান্ড লিভস টু দ্য ডাইরেকশন অফ দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের উপর এটা ছেড়ে দিয়েছে কনস্টিটিউশন, যে স্ট্রেংথ কি হবে হাইকোর্টের, স্ট্রেংথ মানে বিচারপতি সংখ্যা কত হবে, কোন হাইকোর্টের বিচারপতি সংখ্যা কত হবে, সেটা ঠিক করে দেবে প্রেসিডেন্ট। কিসের ওপর নির্ভর করে ঠিক করে দেবে, যে তার ওয়ার্কলোড কেমন হচ্ছে তার উপর নির্ভর করে। দ্য স্ট্রেংথ অফ হাইকোর্ট ফ্রম টাইম টু টাইম ডিপেন্ডিং আপন ইটস ওয়ার্কলোড, এটার ওয়ার্কলোডের উপরে, ঠিক আছে, হাইকোর্টের স্ট্রেংথটা ঠিক করা হবে, বোঝা গেল, তার কত ওয়ার্কলোড আছে সেটা থেকে ঠিক করা হবে। তার মানে ওয়ার্কলোড মানে অ্যাকচুয়ালি এখানে কেস লোডের কথা বলা হচ্ছে। দেখা গেল যে ক্যালকাটা হাইকোর্টের বছরে 100 খানা করে নতুন, হাইপোথেটিক্যালি বলছি, 100 খানা করে নতুন কেস রেজিস্টার্ড হয়, ঠিক আছে, এবং এই মুহূর্তে মোট কেসের সংখ্যা 2000, তার জন্য ক্যালকাটা হাইকোর্টে 20 খানা বিচারপতি রয়েছে। এবারে মেঘালয় হাইকোর্টে, মণিপুর হাইকোর্টে, সেখানে দেখছি যে বছরে 10টা করে কেস রেজিস্টার হয়, এবং এই মুহূর্তে মোট 500টার মতো কেস রয়েছে, ঠিক আছে। তাহলে সেখানে দেখা গেল সেই রেশিও ঠিক করে সেখানে 5 জন বা 4 জন মোট বিচারপতি সেখানে রাখা হতে পারে। কে ঠিক করবে? প্রেসিডেন্ট ঠিক করবে, এর ওয়ার্কলোডের উপর ডিপেন্ড করে। এবং প্রেসিডেন্ট ঠিক করছেন মানেই হচ্ছে যে প্রেসিডেন্ট নিজে থেকে ঠিক করছেন না। এখানে প্রেসিডেন্ট কনস্টিটিউশনে বলা থাকলেও তোমরা সুপ্রিম কোর্টের ক্ষেত্রে পড়েছো যে বর্তমানে পুরো ব্যাপারটাই ঠিক করে কলেজিয়াম, কলেজিয়াম সুপারিশ করে প্রেসিডেন্টকে, ঠিক আছে।
আচ্ছা, কি কলেজিয়াম মনে আছে তো প্রত্যেকের? প্রসেনজিৎ, কলেজিয়াম মনে আছে না ভুলে গেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, কোয়ালিফিকেশন অফ জাজেস, জাজেসদের কোয়ালিফিকেশন। মাস্ট বি ইন্ডিয়ান, অবশ্যই জাজরা ইন্ডিয়ান হবেন। ঠিক আছে, এটা ছাড়া অন্য কোনো কথা নেই। ভারতবর্ষের কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করতে গেলে ইন্ডিয়ান হতেই হয়। জুডিশিয়াল অফিস ইন ইন্ডিয়া ফর অ্যাটলিস্ট 10 years, মিনিমাম 10 বছর জুডিশিয়াল অফিস হোল্ড করেছে এই রকম তার অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, অর্থাৎ জাজ হিসাবে কাজ করেছে ডিস্ট্রিক্ট কোর্ট বা সাব ডিভিশন কোর্টে, জাজ হিসাবে 10 বছর কাজ করেছে এইরকম অভিজ্ঞতা তার থাকতে হবে। অর অ্যাডভোকেট অফ এ হাইকোর্ট ফর অ্যাটলিস্ট 10 years, অথবা 10 বছর কোনো হাইকোর্টের অ্যাডভোকেট হিসাবে কাজ করেছে, এই অভিজ্ঞতা তার থাকা উচিত। বোঝা গেল? তাহলেই সেই ব্যক্তিকে আমরা হাইকোর্টের জাজ হিসাবে অ্যাপয়েন্ট করতে পারবো আমরা, মানে কলেজিয়াম করতে পারবেন, প্রেসিডেন্ট করতে পারবেন। স্যার, হ্যাঁ বলো। ডিস্ট্রিক্ট জাজ মানে ডিস্ট্রিক্ট কোর্টের জাজ হতে গেলে কি কোনো কোয়ালিফিকেশন লাগবে? হ্যাঁ অবশ্যই, জুডিশিয়াল এক্সাম যেগুলো হয় সেগুলোকে পাশ করতে হবে। ওকে স্যার। আচ্ছা, নেক্সট অ্যাপয়েন্টমেন্ট, এদেরকে কিভাবে অ্যাপয়েন্ট করা হয়। আগেও বলে দিয়েছি, আবারও বলছি, যে 10 বছর জুডিশিয়াল অফিস হোল্ড করেছে আর 10 বছর অ্যাডভোকেট হিসেবে কাজ করেছে, তার মানেই সে জাজ, মানে হাইকোর্টের অ্যাডভোকেট হিসেবে কাজ করেছে তার মানেই সে জাজ হয়ে যাবে এমনটা নয়। এটা হচ্ছে তার মিনিমাম কোয়ালিফিকেশন। ঠিক আছে, যেমন বলেছিলাম যে পিএসসি বলে মিনিমাম 21 বছর বয়স আর গ্র্যাজুয়েট হলে তবেই ডাব্লিউবিসিএস হতে পারবে বা ডাব্লিউবিসিএস এর পরীক্ষা দিতে পারবে। সেই মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে এটা। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট। জাজেস অফ হাইকোর্ট আর অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি হাইকোর্টের জাজেসদেরকে অ্যাপয়েন্ট করে। এটা খুব ভুল হয় তোমাদের, বহু জায়গায় পড়েছো, প্রেসিডেন্ট পড়ানোর সময় পড়েছো, গভর্নর পড়ানোর সময় পড়েছো, আবারও দেখছো, কিন্তু হাইকোর্টের জাজদেরকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে এটা ভুলে গিয়ে স্টুডেন্টরা বেশিরভাগ গভর্নর অ্যাপয়েন্ট করে এই অ্যান্সার করে আসে, আমি দেখেছি। আচ্ছা, চিফ জাস্টিস ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট, চিফ জাস্টিসকে অ্যাপয়েন্ট প্রেসিডেন্টই করে থাকেন। কনসালটেশন উইথ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যান্ড গভর্নর অফ দ্য স্টেট। যে স্টেটের চিফ জাস্টিস অ্যাপয়েন্ট করা হচ্ছে সেই স্টেটের গভর্নর, রাজ্যপালের সাথে প্রেসিডেন্ট কনসাল্ট করবেন এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সাথে কনসাল্ট করবেন। এখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার এই ব্যাপারটা পুরোটাই কোথায় চলে গেছে? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এটা সংবিধানে লেখা আছে, কিন্তু চিফ জাস্টিস জায়গায় কাজটা কে করে? কলেজিয়াম। স্মরণ না, কলেজিয়াম ব্যাপারটা মনে আছে তো? আচ্ছা, ভুলে গেছো, ঠিক আছে, এটা শুক্রবার দিন আবার কলেজিয়াম ব্যাপারটা করিয়ে দেবো। ঠিক আছে, নোট ডাউন করে রাখবে কি কি ব্যাপার ভুলে গেছো। প্রথমত আহ, দেখবে যে জুডিশিয়াল ব্যাপারগুলো থেকে কোন কোনগুলো ভুলে গেছো তোমরা। ঠিক আছে, সেগুলো আগে নোট ডাউন করবে, তারপর আদার্স। বাকিদের মনে আছে তো? রানা মনে আছে কলেজিয়াম? কদিন আগেই ক্লাস করেছো। কি রানা মনে নেই? প্রসেনজিৎ? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগলো। আচ্ছা, ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ আদার জাজেস, অন্যান্য জাজেসদেরকে অ্যাপয়েন্ট করার জন্য দ্য চিফ জাস্টিস অফ দ্য হাইকোর্ট ইজ অলসো কনসাল্টেড। তার মানে যদি ক্যালকাটা হাইকোর্টের চিফ জাজকে অ্যাপয়েন্ট করা হয়, চিফ জাস্টিসকে যদি অ্যাপয়েন্ট করা হয়, তাহলে কাদের সাথে কনসাল্ট করবে?
প্রেসিডেন্ট কনসাল্ট করবে কলেজিয়ামের সাথে বা সিজিআই এর সাথে এবং ক্যালকাটা বা ওয়েস্ট বেঙ্গলের যে গভর্নর সেই তার সাথে, ঠিক আছে। কিন্তু যদি ক্যালকাটা হাইকোর্টের একটা জাজ বা জাস্টিস, জেনারেল জাস্টিস একটা জাস্টিস নয়, তাহলে এখানে কনসাল্টটা হবে প্রেসিডেন্ট প্লাস চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা কলেজিয়াম প্লাস গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল বা যে স্টেট হবে সেই স্টেট প্লাস, স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে স্যার। প্লাস ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট, ঠিক আছে, বোঝা গেল? একটু ওয়েট কর। হ্যাঁ, তো দেখো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে চিফ জাস্টিস, হাইকোর্টের চিফ জাস্টিস অ্যাপয়েন্ট করতে গেলে সেখানে প্রেসিডেন্ট কনসাল্ট করবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এবং যে হাইকোর্টের চিফ জাস্টিস অ্যাপয়েন্ট করা হচ্ছে সেই হাইকোর্টের সেই স্টেটের রাজ্যপালের সাথে, গভর্নরের সাথে। এবং অন্যান্য জাজ যদি অ্যাপয়েন্ট করতে হয় তাহলে প্রেসিডেন্ট তাদের সাথে অ্যাড করে নেবে যে হাইকোর্টের জাজ রিক্রুট করা হচ্ছে সেই হাইকোর্টের চিফ জাজকেও যুক্ত করে নেবে কনসালটেশনের মধ্যে, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি কোনো কমন হাইকোর্ট হয়, ইন কেস অফ কমন হাইকোর্ট ফর টু অর মোর স্টেট, দুই বা তার থেকে বেশি স্টেটের কোনো কমন হাইকোর্টের জন্য যদি জাজ রিক্রুট বা করতে হয় বা যদি কোনো চিফ জাজ অ্যাপয়েন্ট করতে হয় তাহলে কিন্তু সমস্ত গভর্নর, যতগুলো রাজ্য আছে তাদের সকলের গভর্নরের সাথে কনসাল্ট করতে হবে। দ্য গভর্নর অফ অল দ্য স্টেটস আর কনসাল্টেড বাই দ্য প্রেসিডেন্ট, ঠিক আছে। এমন নয় যে যেখানে অবস্থিত কেবলমাত্র, অনেকে ভাবে যে যেখানে অবস্থিত, যেমন গুয়াহাটি হাইকোর্ট আসামে আছে, তাই কেবলমাত্র আসামের গভর্নরের সাথে এটা কনসাল্ট করলেই চলবে, এমন ব্যাপারটা নয়। আচ্ছা, তিনটে জাজেসকে তোমরা পড়েছিলে সুপ্রিম কোর্ট পড়ার সময়, বোঝা গেল? আপনার কাছে সুপ্রিম কোর্টের নোটটা আছে তো, নাকি সেটাও নেই? আচ্ছা স্যার। তিনটে জাজেস কেস পড়েছিলে, তার মধ্যে দুটো জাজেস কেস এখানে হাইকোর্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আমি শরণ্যার কথা জিজ্ঞেস করেছিলাম, যাই হোক শরণ্যার অ্যান্সার পেলাম না, বোধহয় মেসেজ করেছে দেখিনি। বুঝো, আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দেবো।
সুপ্রিম কোর্টের পিডিএফ পাঠিয়েছিলাম না গ্রুপে? তোমাদের গ্রুপে যে সুপ্রিম কোর্টের পিডিএফ 3টে পাঠিয়েছিলাম, সেগুলো আবার একবার রিসেন্ট করে দিও তো, তাহলেই স্মরণা পেয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড জাজেস কেসে বলা হয়েছে নো অ্যাপয়েন্টমেন্ট অফ জাজ অফ হাইকোর্ট আনলেস ইট ইজ কনফার্মেটরি উইথ দ্য ওপিনিয়ন অফ সিজিআই, অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যদি ব্যাপারটাকে ঠিক না করে বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যদি মত না থাকে, তাহলে কোনো রকম ভাবেই কোনো জাজকে হাইকোর্টে রিক্রুট করা যাবে না। এটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এখন নিজে করে না, তোমরা জানো যে কলেজিয়াম এটা করে থাকে, এবং সেটা থার্ড জাজেস কেসের মাধ্যমে এটাকে ঠিক করা হয় 1998-এ। সিজিআই শুড কনসাল্ট দ্য কলেজিয়াম, মানে চিফ জাস্টিস একা করবে না, চিফ জাস্টিস কলেজিয়ামকে কনসাল্ট করে তবে ব্যাপারটা জানাবে। অর্থাৎ ব্যাপারটা এমন কি হয়ে গেল, থার্ড জাজেস কেসের পরে এটা হয়ে গেল যে কলেজিয়াম যদি কাউকে কনফার্ম না করে, তাহলে কেবলমাত্র কলেজিয়ামের কথা না শুনেই প্রেসিডেন্ট, গভর্নর, অন্য কোনো রাজ্যের বা অন্য কোনো হাইকোর্টের চিফ জাস্টিস এদের সাথে আলোচনা করে কনফার্ম করে কিন্তু কাউকে কোনো হাইকোর্ট জাজ করা যাবে না, না কলেজিয়াম গ্রিন সিগন্যাল দিচ্ছে। আচ্ছা, এই দুটো বোঝা গেছে আশা করছি। এই স্লাইডটা বোঝা গেছে, কিছুই নেই। সেকেন্ড জাজেস কেস এন্ড থার্ড জাজেস কেস। আচ্ছা, দেখা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট দেখবো আমরা স্যালারি। স্যালারি, অ্যালাওয়েন্সেস, প্রিভিলেজেস, লিভ, পেনশন, এই সমস্ত কিছু ডিটারমাইন্ডেড টাইম টু টাইম বাই পার্লামেন্ট। পার্লামেন্ট
ঠিক ঠিক সময় অনুযায়ী এটা করে থাকে। ঠিক আছে, স্যালারি, অ্যালাওয়েন্সেস, প্রিভিলেজেস, লিভ, পেনশন এগুলো সব কে ঠিক করে থাকে? পার্লামেন্ট ঠিক করে থাকে, মনে রাখবে এটা। দে ক্যান নট ভ্যারিড টু দেয়ার, দে ক্যান নট বি ভ্যারিড আর দেয়ার হবে টু দেয়ার ডিসঅ্যাডভান্টেজেস আফটার অ্যাপয়েন্টমেন্ট এক্সেপ্ট ফিনান্সিয়াল এমার্জেন্সি। অর্থাৎ হাইকোর্টের বিচারপতি একবার অ্যাপয়েন্টেড হয়ে গেলেন, একবার তার পদে আসীন হয়ে গেলেন, তারপরে কিন্তু তিনি আর বা তার অন্য কোনো রকম সুযোগ সুবিধা, স্যালারি, অ্যালাওয়েন্সেস, প্রিভিলেজেস বা যে কোনো চাকরি সংক্রান্ত সুযোগ সুবিধা কোনো কিছুই কমিয়ে দেওয়া যাবে না। বোঝা গেল? অর্থাৎ একবার অ্যাপয়েন্টেড হয়েছেন মানে পার্লামেন্ট চাইলে সেটাকে বাড়াতে পারে কিন্তু কমাতে পারবে না, এক্সেপ্ট ফিনান্সিয়াল এমার্জেন্সি, ফিনান্সিয়াল এমার্জেন্সি ছাড়া। ফিনান্সিয়াল এমার্জেন্সিতে তোমরা জানো প্রেসিডেন্ট সকলেরই স্যালারি কমিয়ে নিতে পারে, সেটা বাদ দিয়ে অন্য সময়ের কথা বলা হয়েছে। স্যালারি দেওয়া হয় কনসলিডেট ফান্ড অফ স্টেট থেকে, খুব ইম্পর্টেন্ট মনে রাখবে। যখন হাইকোর্টের বিচারপতিরা কাজ করছে কোনো একটা রাজ্যে, তখন তাদের যে স্যালারি পাচ্ছে সেই স্যালারি দেওয়া হচ্ছে কনসলিডেট ফান্ড অফ স্টেট থেকে, অর্থাৎ রাজ্যের কনসলিডেট ফান্ড থেকে। কিন্তু যখন তারা রিটায়ার হয়ে যাচ্ছেন তখন পেনশন পাচ্ছেন কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে, কেন্দ্রের কনসলিডেটেড ফান্ড থেকে তাদেরকে পেনশন দেওয়া হচ্ছে। কারণ প্রথমত হাইকোর্টের বিচারপতিদেরকে নিয়োগ করা হয় কেন্দ্র থেকে, কেন্দ্রীয়ভাবে প্রেসিডেন্টের তরফ থেকে। ঠিক আছে, আচ্ছা, তাছাড়াও কোনো একটা হাইকোর্টের বিচারপতি দেখলে, আমাদের পশ্চিমবঙ্গের একজন হাইকোর্টের বিচারপতি বাঙালি, তিনি মেঘালয়ে চলে যাচ্ছেন, ঠিক আছে, প্রধান বিচারপতি হয়। কোনো একটা হাইকোর্টের বিচারপতি তিনি তার লাইফ টাইমে অনেকগুলো হাইকোর্টের বিচারক হিসেবে কাজ করতে পারেন, অনেকগুলো হাইকোর্টের বিচারপতি হিসেবে কাজ করতে পারেন। তাহলে আফটার রিটায়ারমেন্ট পেনশন কিভাবে পাবে? পেনশন দেওয়া হয় কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে। ঠিক এই রকম স্যালারি এবং পেনশনের ব্যাপারটা, স্যালারি দেওয়া হয় কনসলিডেটেড ফান্ড অফ স্টেট থেকে আর পেনশন দেওয়া হয় কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে। এই ব্যাপারটা আরো একটা পোস্টের ক্ষেত্রে তোমরা পড়েছো, একটু অর্পিতা ছাড়া অন্য কেউ বলার চেষ্টা করো দেখি। রাজ্যপাল। রাজ্যপাল, গুড, ঠিক আছে, রাজ্যপাল, তার ক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারটা করা হয়। আচ্ছা, প্রেজেন্ট স্যালারি, প্রেজেন্ট স্যালারি, বর্তমান স্যালারি চিফ জাস্টিস অফ হাইকোর্ট পায় 2,50,000, আর জাজেস অফ হাইকোর্ট, অন্যান্য হাইকোর্টের অন্যান্য বিচারপতিরা পায় 2,25,000। ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট স্যালারি। এটা ইন ফিউচার চেঞ্জ হতে পারে, তখন তোমরা আপডেট করে নিও। এবং পেনশন হাফ ফর দ্য রেস্ট অফ লাইফ, এটা তোমরা লিখে রেখো এখানে, পেনশন হাফ অফ স্যালারি। নেক্সট, টেনিওর বা কার্যকাল। Constitution has not fixed the tenure of the judges of High Court. হাইকোর্টের জাজেসদের টেনিওর সংবিধান ফিক্স করেনি। টেনিওর মানে কত বছরের কার্যকাল থাকবে, 5 বছর, 4 বছর, 3 বছর, 2 বছর, 10 বছর, এই কার্যকালের কথা বলছে। ঠিক আছে, কনস্টিটিউশন কি বলছে যে হাইকোর্টের জাজেসরা তাদের বয়সের 62 বছর বয়স পর্যন্ত ওই পদে থাকতে পারবেন। ক্যান হোল্ড অফিস আনটিল দ্য এজ অফ 62 ইয়ার্স, অর্থাৎ কোনো কাজের কোনো নির্দিষ্ট টেনিওর নেই, তার বয়সের 62 বছর বয়স পর্যন্ত হাইকোর্টের ওই পদ তিনি দখল করে থাকতে পারবেন বা হাইকোর্টের জাজ হিসেবে তিনি থাকতে পারবেন। ইফ এনি কোশ্চেন রিগার্ডিং হিজ এজ ইজ অ্যারাইভড, যদি তার বয়স সংক্রান্ত কোনো প্রশ্ন চলে আসে, দেন প্রেসিডেন্ট শুড ডিটারমাইন্স
হিজ এজ আফটার কনসালটেশন উইথ সিজেআই। আবার এটাও বলা হচ্ছে দ্য ডিসিশন অফ দ্য প্রেসিডেন্ট ইজ ফাইনাল। দেখা গেল যে হাইকোর্টের একজন বিচারপতি, তার বয়স সংক্রান্ত কোনো সমস্যা, বর্তমানে যাদের ৬০-৬২ বছর বয়স, যারা বর্তমানে হাইকোর্টের বিচারপতি হিসেবে কাজ করছেন, যাদের প্রায় ৫৫ উপরে বয়স আছে, তাদের প্রত্যেকেরই কিন্তু এজ রিলেটেড কিছু কিছু সমস্যা থাকবেই। কেন? কারণ সেই সময় এজ সম্পর্কে পার্টিকুলার কোনো ধারণা বা পার্টিকুলার কোনো ডকুমেন্টস পাওয়া যেত না। মাধ্যমিকের অ্যাডমিটেও, পুরোনো দিনের মাধ্যমিকের অ্যাডমিটেও এজ লেখা থাকতো না। বার্থ সার্টিফিকেটের ব্যাপার তো অতদিন আগে প্রায় ছিলই না। ঠিক আছে, তো যাই হোক, যার জন্য দেখা গেল যে কোনো একজন ব্যক্তি, তার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এজ মেনশন করা আছে, তখনই সমস্যা হবে। কোনো একটা জাজ তখন তার প্রকৃত এজ কত সেটা ঠিক করবেন প্রেসিডেন্ট, এবং সেটা ঠিক করার ক্ষেত্রে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সাথে কনসাল্ট করতে পারেন। কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কনসালটেশনটাই এখানে নেওয়া হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। দ্য ডিসিশন অফ প্রেসিডেন্ট ইজ ফাইনাল। প্রেসিডেন্ট যেটা ঠিক করবেন, দেখা গেল কোনো একটা পেপার অনুযায়ী তার বয়স ৬০ বছর, আবার কোনো একটা ডকুমেন্টস অনুযায়ী তার বয়স ৬১ বছর। প্রেসিডেন্ট ব্যাপারটা নিয়ে সিজিআইয়ের সাথে ডিসকাস করতেই পারেন, তার কনসালটেশন নিতেই পারেন, কিন্তু সিজিআই যেটা বলবে সেটা মেনে নিতে হবে এমন ব্যাপারটা নয়। এমনভাবে প্রেসিডেন্ট বাধ্য নয় এটা মেনে নিতে। প্রেসিডেন্ট তার নিজের যে ডিসিশন নেবেন সেটাই ফাইনাল। আচ্ছা, জাজেস অফ হাইকোর্ট ক্যান রিজাইন হিজ অফিস বাই রাইটিং এ রেজিগনেশন লেটার টু দ্য প্রেসিডেন্ট। হাইকোর্টের জাজরা প্রেসিডেন্টের কাছে তার রেজিগনেশন লেটার পাঠিয়ে রিজাইন করতে পারেন। কিছুদিন আগে আমাদের হাইকোর্টের একজন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, তিনি রিজাইন করলেন লোকসভা ভোটে লড়ার জন্য তমলুক আসন থেকে। তোমরা দেখলে তিনি কিন্তু প্রেসিডেন্টের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। He can be removed from the office by the president on the recommendation of parliament. পার্লামেন্টের রেকমেন্ডেশন অনুযায়ী কোনো একজন হাইকোর্টের জাস্টিসকে বা জাজকে তার পদ থেকে সরিয়ে দেওয়া যেতে পারে, অ্যাজ সেম অ্যাজ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের জাজদেরকে ঠিক যেভাবে সরিয়ে দেওয়া হয় সেইভাবেই এই ব্যাপারটা ঘটতে পারে। ঠিক আছে, আচ্ছা আবারও বলছি, তোমাদের যাদের কাছে সুপ্রিম কোর্টের 3টে পিডিএফ আছে, গ্রুপেই পাঠানো আছে, পুরনো যারা গ্রুপ মেম্বার ওই গ্রুপে, পলিটি ব্যাচ 12 গ্রুপে, তারা ওটাকে রিসেন্ড করে দিও আবার গ্রুপের মধ্যেই, তাহলে নতুন যারা স্মরণ না, এরা সব পেয়ে যাবে। আচ্ছা, এই স্লাইডটা বোঝা গেছে? টেনিউরের স্লাইডটা বোঝা গেছে? রাজেশ, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট অ্যাক্টিং চিফ জাজ। এবার আমরা কিছু কিছু পদ দেখে নেবো একটু, যে কিভাবে এটা কাজ করছে। ঠিক আছে, অ্যাক্টিং চিফ জাজ অর্থাৎ চিফ জাজের পরিবর্তে একজন সাময়িক প্রধান বিচারপতি নিয়োগ করা হতে পারে। কে করতে পারেন? প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ক্যান অ্যাপয়েন্ট এ জাজ অফ হাইকোর্ট অ্যাজ এ অ্যাক্টিং চিফ জাজ হোয়েন দ্য অফিস অফ চিফ জাজ ইজ ভ্যাকান্ট। যদি চিফ জাজের অফিসটা ভ্যাকান্ট থাকে, অথবা যে চিফ জাজ হাইকোর্টে আছেন তিনি ভ্যাকান্ট না, ভ্যাকান্ট আর অ্যাবসেন্টের মধ্যে পার্থক্য এতদিনে তোমরা বোঝো আশা করছি। যদি কেউ না বোঝো তাহলে জানাবে যে স্যার আমি বুঝি না। The chief judge is temporarily absent or he is unable to perform his duty. চিফ জাজ অ্যাবসেন্ট অর্থাৎ চিফ জাজ আছেন পদে, অর্থাৎ ভ্যাকান্ট নন, কিন্তু তিনি আসতে পারছেন না, অ্যাবসেন্ট। অথবা আনএবল টু পারফর্ম হিজ ডিউটিস, তিনি অ্যাবসেন্ট নয় কিন্তু তিনি অন্য কোনো এক দায়িত্বে আছেন, তাই এই মুহূর্তে হাইকোর্টে আসতে পারছেন না, হাইকোর্টের কাজগুলো তিনি সামলাতে পারছেন না, কাজ করছেন অন্য কোনো দায়িত্বে, সাংবিধানিক দায়িত্বে আছেন। এইরকম সময় হলেও কিন্তু প্রেসিডেন্ট একজন অ্যাক্টিং চিফ জাজ নিয়োগ করতে পারেন সেই হাইকোর্টের জন্য। এবং এটাও বলে রাখি, এই অ্যাক্টিং চিফ জাজ প্রেসিডেন্ট নিজের মতো করে নিয়োগ করতে পারবেন না, অবশ্যই কলেজিয়ামের পরামর্শ নিয়ে। এখন যে কাজগুলো হয় পুরোটাই কলেজিয়ামের পরামর্শ নেবে, কলেজিয়াম রেফার করবে, তারপর প্রেসিডেন্ট সেটা করে থাকে। বোঝা গেল?
যার জন্যই প্রেসিডেন্টকে কনস্টিটিউশনাল রাবার স্ট্যাম্প বলা হয়। দেখো, যখন জুডিশিয়াল ডিপার্টমেন্টে চলে আসছে তখন কিন্তু প্রেসিডেন্ট কলেজিয়ামের কথা শুনে শুনেই সব কাজ করছে। এক্সিকিউটিভ লেজিসলেটিভে চলে যাচ্ছে, সেখানে কিন্তু প্রেসিডেন্টের কাজ একেবারে, এক্সিকিউটিভে তো প্রধানমন্ত্রী যা বলবে সেটাতেই স্ট্যাম্প মারছে, আর লেজিসলেটিভে যখন চলে যাচ্ছে, হ্যাঁ সেখানে তার কিছু ভেটো পাওয়ার্স আছে, অস্বীকার করার জায়গা নেই। সেই ভেটো পাওয়ার তার থাকলেও তবুও সব ক্ষেত্রে তিনি অ্যাপ্লাই করতে পারেন না, তাই সে তাকে কনস্টিটিউশনাল রাবার স্ট্যাম্প বলা হচ্ছে। তো বোঝা গেল, এখানে প্রেসিডেন্ট বারবার বলা হচ্ছে মনে ভেবো না যে প্রেসিডেন্টই সব করে দিতে পারে, ঠিক আছে, প্রেসিডেন্ট সব করে দিতে পারে না। যাই হোক, ভবিষ্যতে যদি এমন কোনো প্রেসিডেন্ট আসেন তিনি সমস্যা করেন, তারপরে আবার নতুন কোনো ইন্টারপ্রিটেশনে সুপ্রিম কোর্ট গেলে দেখা যাবে। আচ্ছা, অ্যাডিশনাল অ্যাক্টিং জাজেস। অ্যাডিশনাল অ্যাক্টিং জাজেস কারা? President can appoint qualified persons as additional judges of High Court. আচ্ছা দেখো, প্রেসিডেন্ট ক্যান অ্যাপয়েন্ট কোয়ালিফাইড পারসনস অ্যাজ অ্যাডিশনাল জাজেস অফ হাইকোর্ট। কোয়ালিফাইড পারসন মানে হাইকোর্টের জাজ হওয়ার মতো যোগ্যতা আছে এমন ব্যক্তিকে প্রেসিডেন্ট চাইলে অ্যাডিশনাল জাজ হিসাবে অ্যাপয়েন্ট করতে পারেন হাইকোর্টের, ঠিক আছে। কোয়ালিফাইড পারসন মানে যে ব্যক্তির হাইকোর্টের জাজ হওয়ার মতো যোগ্যতা আছে, বোঝা গেল। অ্যাজ এ জাজ অফ হাইকোর্ট ফর টেম্পোরারি পিরিয়ড নট মোর দ্যান 2 years, অর্থাৎ 2 বছরের বেশি সময়ের জন্য নয়। এই কলকাতা হাইকোর্টের ক্যালকাটা হাইকোর্টের বহু চর্চিত যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, তিনি কিন্তু প্রথমে টেম্পোরারি অ্যাডিশনাল জাজ হিসেবে তিনি নিয়োগ হয়েছিলেন, তারপর তাকে পার্মানেন্ট করা হয়েছিল। আচ্ছা, অ্যাডিশনাল অ্যাক্টিং জাজ অলসো ক্যান নট হোল্ড অফিস আফটার দ্য এজ অফ 62 years। এই অ্যাডিশনাল অ্যাক্টিং জাজ যারা আছেন তারাও কিন্তু 62 বছর বয়সের পরে তাদের পদে থাকতে পারেন না, বোঝা গেল। অ্যাডিশনাল অ্যাক্টিং বলে তুমি 62 পরেও থাকবে এমন ব্যাপারটা নয়, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম নট মোর দ্যান 2 years। তাহলে স্যার অভিজিৎ গাঙ্গুলি এতদিন থাকলো কি করে? কারণ এই 2 বছরের মধ্যে তাকে পার্মানেন্ট করে নেওয়া হয়েছিল, তাই তিনি এতদিন ছিলেন। ক্লিয়ার? জেনারেলি তারা 62 বছর বয়সের পরেও থাকতে পারেন না। আচ্ছা, এবার রিটায়ার্ড জাজেস। এই স্লাইডটা পড়েই আজকে আমরা শেষ করব এখানে। হাইকোর্টের রিটায়ার্ড জাজেস অর্থাৎ, একটু ছোট করে আগে বলে নিই যে কোনো হাইকোর্টের মানে যে হাইকোর্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে তা সেই হাইকোর্টের অথবা অন্য কোনো হাইকোর্টের কোনো রিটায়ার্ড জাজকে যদি মানে মনে করা হয়ে থাকে যে হাইকোর্টে এই মুহূর্তে স্ট্রেংথ কম আছে, তাহলে ওই হাইকোর্টের চিফ জাস্টিস রিকোয়েস্ট করতে পারে যে হাইকোর্টে কিছুদিন টেম্পোরারি পিরিয়ডের জন্য তিনি কাজ করে দেবেন সেই জন্য, ঠিক আছে। যদিও এটা এই সমস্ত কিছু হাইকোর্টের চিফ জাস্টিস মনে করলেই নিজে থেকে করতে পারেন না, তার জন্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং প্রেসিডেন্ট এদের দুজনের পরামর্শ নেওয়া উচিত বা পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। At any time, Chief Justice of High Court can request a retired judge of that High Court or any other High Court to act as a judge of High Court for temporary period. অর্থাৎ যে কোনো সময় কোনো একটা হাইকোর্টের প্রধান বিচারপতি সেই হাইকোর্টের একজন রিটায়ার্ড জাজকে অথবা অন্য যে কোনো হাইকোর্টের রিটায়ার্ড জাজকে টেম্পোরারি পিরিয়ডের জন্য কাজ করার জন্য রিকোয়েস্ট করতে পারেন। He can do so only after the consult with the Chief Justice of India and President of India. তিনি এটা করতে পারেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার সাথে কনসাল্ট করার পরে এবং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার সাথে কনসাল্ট করার পর। Such retired judges are get some allowances as the president may determines. এইরকম রিটায়ার্ড জাজেসদেরকে প্রেসিডেন্ট যেটা মনে করবেন সেই অ্যালাওয়েন্স বা সেই ধরনের টাকা পয়সা সুযোগ সুবিধা এটসেট্রা তাদেরকে দেওয়া হয়। কারণ রিটায়ার্ড জাজরা অলরেডি রিটায়ার্ড, তারা পেনশন পান এবং তারা রিটায়ারের পরেও কেন্দ্র থেকে বেশ কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন, তাই প্রেসিডেন্ট যেটা ঠিক করবেন তাদেরকে সেটা দেওয়া হয়। কিন্তু দেখো, অ্যাডিশনাল অ্যাক্টিং জাজেসদের ক্ষেত্রে এমন কিছু বলা নেই, কারণ অ্যাডিশনাল অ্যাক্টিং জাজ তারা যখনই এই পদে চলে যাবেন তখন হাইকোর্টের যে যে বেনিফিট সেগুলো সব তারা জেনারেলি ভোগ করবেন, সেই জন্য তাদের ক্ষেত্রে প্রেসিডেন্ট আলাদা করে ঠিক করে দেন না, তাই এখানে কিছু আলাদা করে বলা নেই। আচ্ছা, নেক্সট, বাট দ্য রিটায়ার্ড জাজেস অলসো এনজয়েজ অল jurisdictional powers and privileges of the high court। কিন্তু রিটায়ার্ড জাজ যখন আবার পুনরায় তার পদে বা হাইকোর্টের জাজ হিসেবে আবার ফিরে আসবে,
কিছুদিনের জন্য, সেই সময়টা কিন্তু সে সমস্ত জুরিসডিকশন, সমস্ত ক্ষমতা, সমস্ত প্রিভিলেজ হাইকোর্টের বিচারপতি হিসেবে সমস্ত কিছুই ভোগ করবে, সেখানে তার কোনো কিছু কম থাকবে না। আফটার রিটায়ারমেন্ট ফ্রম হাইকোর্ট, হাইকোর্ট থেকে রিটায়ার করার পর যে কোনো বিচারপতি, যে কোনো হাইকোর্টের বিচারপতি ক্যান নট প্র্যাকটিস ইন দোজ কোর্ট হোয়ার হি হ্যাড বিন জাজ, সেই সমস্ত কোর্টে তিনি বিচার করতে পারবেন না যে সমস্ত কোর্টে তিনি জাজ হিসেবে কাজ করেছেন। অর্থাৎ একটা হাইকোর্টের বিচারপতি সে অবশ্যই কোনো ডিস্ট্রিক্ট রিটায়ার্ড জাজ, সে অবশ্যই একজন অ্যাডভোকেট হিসাবে কোনো ডিস্ট্রিক্ট কোর্ট বা কোনো সাব ডিভিশনাল কোর্টে কাজ করতে পারবেন না। ঠিক আছে, বোঝা গেল? সারা ভারতবর্ষের কোনো ডিস্ট্রিক্ট কোর্ট, কোনো সাব ডিভিশনাল কোর্টে কাজ করতে পারবেন না, এবং সেই সমস্ত হাইকোর্টে অ্যাডভোকেট হিসেবে কাজ করতে পারবেন না, বা সেই সমস্ত হাইকোর্টে প্র্যাকটিস করতে পারবেন না যেখানে তিনি জাজ হিসেবে কাজ করেছেন। সেই সমস্ত হাইকোর্ট ছাড়া অন্য অন্য হাইকোর্টে তিনি প্র্যাকটিস করতে পারবেন, সুপ্রিম কোর্টেও তিনি প্র্যাকটিস করতে পারবেন। তবে জেনারেলি হাইকোর্টের রিটায়ার্ড যারা জাজ তারা অন্য কোথাও প্র্যাকটিস করেন না। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো। পরের দিন শুক্রবার, ওটা তোমাদের যখন ফাঁকা আছে তাহলে 6টা না হয়ে 7টা, 7:30 বা 8টা হতে পারে, সেটা আমি তাহলে বলে দেব। ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকেই শুরু হবে, বোঝা গেল? এবং সেখান থেকেই তোমরা বাকি যে ডাউটগুলো আছে সেগুলো নিয়ে আসবে, বা ক্যালকাটা হাইকোর্টের এই পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে যদি কোনো কোশ্চেন এমন পেয়ে থাকো যেগুলো তোমরা বুঝতে পারছো না, সেই কোশ্চেনগুলো একেবারে নিয়ে আসতে পারো, সেগুলোকে পিকচার আকারে নিজেদের সাথে নিয়ে আসতে পারো, তোমরা স্ক্রিন শেয়ার করে সেগুলো আমাকে দেখাতে পারো, স্যার কোশ্চেনটা ছিল এইরকম, বোঝা গেল? আর সুপ্রিম কোর্টের যে পিডিএফ, সেই পিডিএফটা তোমরা একটু ফরওয়ার্ড করে দাও গ্রুপের মধ্যেই আবার, যাতে বাকিরা পেয়ে যায়। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে শুক্রবার। টাটা, গুড নাইট।